আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি নিয়ে তুলে ধরব, তার আগে একটু কথা বলি প্রিয় শিক্ষার্থী। আসলে এই দুর্যোগকালীন সময় তোমরা বাসা বাড়িতে অবস্থান করছো, তোমাদের অবস্থান করাটা শুধু চিন্তাযুক্ত অবস্থান, অর্থাৎ চিন্তা ছাড়া কিন্তু তোমরা বাসা বাড়িতে অবস্থান করছো না। শুধু আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই দিনগুলো যাচ্ছে না। কারণ কি, হয়তো এই দুর্যোগকালীন সময় উত্তীর্ণ হওয়ার পরপরই আমাদের সামনে আমাদের ক্লাস শুরু হবে, আমাদের পরীক্ষা আসবে, তখন তোমাদেরকে পরীক্ষা অংশ নিতে হবে, ক্লাস করতে হবে। তো সেই জন্য আমাদের বাসা বাড়িতে অবস্থানকালীন সময়ে কিছু পড়ালেখা করতে হবে। আর সেই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করছি যে আসলে ন্যারেশনের উপরে তোমাদের যে সমস্যাগুলো আছে চেষ্টা করব কতটুকু সমাধান করা যায়, দেখা যাক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আসলে ন্যারেশন মানে কি? ন্যারেশন হলো উক্তি, সাড়া, জবাব, প্রতিক্রিয়া। আসলে দেখা যায় আমরা দৈনন্দিন জীবনে কথাগুলো ব্যবহার করি, যে আমরা অনেক সময় বলি যে কি আমি এত কথা বললাম, আসলে সে কোনো উক্তি করলো না। এই উক্তিটা আসলে কি? উক্তিটাই হলো ন্যারেশন। তো আমরা দেখছি যে আসলে যখন ন্যারেশন করা হয়, অর্থাৎ ন্যারেশনে আমার দুইটা বিষয় সামনে আসে। একটা হলো বক্তা আর একটা হলো শ্রোতা। অর্থাৎ যে ব্যক্তি কথা বলেন সে হলো স্পিকার বা বক্তা, আর যে শোনেন সে হলো লিসেনার বা শ্রোতা। তাই ন্যারেশনের ক্ষেত্রে আমরা ন্যারেশন যখন কোনো বক্তা তার বক্তব্যটা পেশ করেন, সেই বক্তব্যটাকে আমরা ন্যারেশন বলি, আর যারা শোনেন তারা তো শ্রোতাই। তাহলে আমরা ন্যারেশন যদি সংজ্ঞায়িত করি, তাহলে বিষয়টা দাঁড়ায় বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে, অর্থাৎ একজন ব্যক্তি যা বলেন তাই ন্যারেশন। তো আমরা সংজ্ঞা আকারে লিখে ফেলতে পারি যে বক্তার বক্তব্যই ন্যারেশন। এখন আমরা আসলে সংজ্ঞার বিষয়টা আমাদের এখনকার পদ্ধতিতে একটু প্রয়োজনীয়তা কম আসে, আমাদের প্রয়োগটাই সর্বাগ্রে এসে যায়, অ্যাপ্লাইটা। তো আমরা একটু অ্যাপ্লাই যাই, আসলে মৌলিক বিষয়টা শিখতে চেষ্টা করি। সংজ্ঞাটা আমি তোমাদেরকে বললাম যে বক্তার বক্তব্য হলো ন্যারেশন। এরপরে আমরা আসি, আসলে ন্যারেশন জানতে গেলে আমাদের কয়েকটা মৌলিক বিষয়ের সাথে পরিচিত হতে হবে। ন্যারেশনটা যদি আমরা সুন্দরভাবে করতে চাই, সেই মৌলিক বিষয়ের ভিতরে প্রথমত আমি লিখি, তোমরা বোর্ডে খেয়াল করো। রিপোর্টেড স্পিচ কি? আমরা আগে এই রিপোর্টেড স্পিচ শব্দদ্বয়ের সাথে পরিচিত হব। আসলে রিপোর্টেড স্পিচ কি? রিপোর্টেড স্পিচ হলো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো আসলে রিপোর্টেড স্পিচটা কি? আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। আমরা একটু পরে এক্সাম্পলে যাব, তাহলে আমরা আগে প্রথমত ধারণা নিয়ে নিই যে আসলে রিপোর্টেড স্পিচটা কি। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। আর এরপরে আমরা আসি রিপোর্টিং ভার্ব। আসলে রিপোর্টিং ভার্বটা কি? ইনভার্টেড কমার বাইরে
যে মূল ভার্বটি থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু ক্লিয়ার হই। রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে মূল ভার্বটি পাওয়া যায় সেটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বটি ক্লিয়ার হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা খেয়াল করছি এটা একটা সেন্টেন্স বা বাক্য। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটাই বিদ্যমান। আমরা আসলে কিভাবে বুঝে নেব যে কোনটা রিপোর্টেড স্পিচ এবং কোনটা রিপোর্টিং ভার্ব? আমরা আগে লিখেছি ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এখানে ইনভার্টেড কমার মধ্যে আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাকে আমরা বলছি আরএস, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকবারও লিখেছি যে ইনভার্টেড কমা এর বাহিরে যে মূল ভার্বটি থাকে, ইনভার্টেড কমার বাহিরে যে মূল ভার্বটি থাকে এটা হলো ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ সেন্টেন্স। এর বাহিরে আমরা পেয়েছি সেইড, তাহলে এখানে আমরা সেইডটাকে কি বলতে পারি? আরভি, রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা ক্লিয়ার হলাম রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা পরবর্তী আলোচনায় যাই। এখন যেটা আমরা শিখবো প্রিয় শিক্ষার্থী, ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশনকে আসলে আমরা কয় ভাগে ভাগ করি সেটা দেখবো। ন্যারেশন কত প্রকারের, আমরা যদি প্রকারভেদ আলোচনা করি তাহলে দেখতে পারি যে ন্যারেশন দুই প্রকার। এই দুই প্রকার ন্যারেশনের আলোচনা যদি আমরা করি, এক নম্বরটা হলো ডাইরেক্ট ন্যারেশন, দুই নম্বরে ইনডাইরেক্ট ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা এই দুইটা ন্যারেশনের সাথে একটু পরিচিত হই। আসলে ডাইরেক্ট ন্যারেশনটা কি এটা আমরা ক্লিয়ার হয়ে যাবে। ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তা যখন তার বক্তব্য সরাসরি কাউকে প্রকাশ করে সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। বক্তা যখন তার বক্তব্য সরাসরি কাউকে প্রকাশ করে সেটা ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তা যখন তার বক্তব্য কোনো একটা মাধ্যম দ্বারা কাউকে প্রকাশ করে সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা একটা এক্সাম্পলের সাথে মানে ধরে নিই, যেমন তোমার বন্ধু রানা তোমাকে বলছে সরাসরি যে আমরা আজকে বিকালে খেলতে যাব। তাহলে তুমি যে ন্যারেশনটা বললে এটা হলো ডাইরেক্ট ন্যারেশন, কারণ তুমি সরাসরি রানাকে বললে যে তুমি বিকালে খেলতে যাবা, এটা সরাসরি রানাকে প্রকাশ করলে, এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। কিন্তু তুমি রানাকে বললে যে রানা দেখো আজকে না রাজু খেলতে যেতে পারে না কারণ রাজু অসুস্থ। এখন দেখো তোমার আরেকটা বন্ধু রাজু অসুস্থ আছে, সেই কথাটা রাজু বলে নাই রানাকে, তুমি বললে যে সে অসুস্থ আছে, তাহলে এটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ একজন ব্যক্তি সরাসরি তার বক্তব্য যখন কাউকে প্রকাশ করে সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন, আর যখন একজন ব্যক্তি তার বক্তব্যটা কারোর মাধ্যম দ্বারা কাউকে প্রকাশ করে সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আলোচনার বিষয় হলো যে ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করব, এবং এটাই আমাদের পরীক্ষা ব্যবস্থার আলোচ্য বিষয়। তো তাহলে এখন আমরা শিখব যে ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় তার কিছু উপায়। তো সেটা করতে গেলে প্রিয় শিক্ষার্থী, আমার একটা एग्जांपल তোমরা খেয়াল করো যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কিভাবে আমরা করতে পারি। এখানে আরেকটু আলোচনা বাড়ানোর প্রয়োজন প্রিয় শিক্ষার্থী, সেটা হলো আমরা ডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশনের একটা সাধারণ সংজ্ঞায়িত করেছি বা সংজ্ঞা আকারে প্রকাশ করেছি, কিন্তু আমরা সিম্বল দেখে চিনে নিতে পারি। ডাইরেক্ট ন্যারেশনের ভিতরে অবশ্যই আমার ইনভার্টেড কমা যুক্ত থাকবে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের ভিতরে ইনভার্টেড কমা থাকবে। সহজ হিসাব,
ইনভার্টেড কমা থাকবে। ইনডাইরেক্ট ন্যারেশনের ভিতরে ইনভার্টেড কমা থাকবে না, বিশেষ প্রক্রিয়ায় কমাটা উঠে যাবে। ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে যায়, ইনভার্টেড কমা থাকে না। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে যাব, তার আগে আমরা একটা एग्जांपल লক্ষ্য করি আমাদের কোন কোন জায়গাগুলোতে শেখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের কিছু মৌলিক বিষয় সম্বন্ধে সজাগ থাকতে হবে। সেটা হলো কোন কোন জায়গাগুলোতে বিশেষ পরিবর্তনগুলো করতে হবে এবং কোন প্রক্রিয়া আমরা পরিবর্তনগুলো করব, পরিবর্তনটা আমার যথাযথ আছে কিনা সেটা খেয়াল রাখা প্রয়োজন। যেমন আমি যদি 1 নম্বরে খেয়াল করি, আমি চিহ্নিত করি যে আমার কোন পরিবর্তনটা করতে হবে। 1 নম্বর আমি কি রিপোর্টিং ভার্বের একটা পরিবর্তন আমার প্রয়োজন, আমি এখানে চিহ্নিত করেছি। দ্বিতীয়ত আমাকে ইনভার্টেড কমাটা উঠিয়ে দিতে হবে, তাহলে এখানে আমি একটু দেখছি ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে, তাহলে এটা আমি 2 নম্বর দিয়ে রাখছি, এখানে 2 নম্বর আমার একটা পরিবর্তন করতে হবে। 3 নম্বরে যেটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, প্রিয় শিক্ষার্থী আমরা আগেই শিখেছি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন করতে হয়, তাহলে এটা আমরা 3 নম্বর দিয়ে রাখলাম, যেখানে সাবজেক্টটা পরিবর্তন করতে হবে 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে, এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে এবং আমাকে কোন টেন্সে পরিবর্তন করতে হবে বিশেষ প্রক্রিয়ায়, এটা আমরা লক্ষ্য রাখতে হবে। তাহলে 4 নম্বরে হলো টেন্সের পরিবর্তন, এখানে আমি 4 ব্যবহার করলাম। এখন যদি আমরা এই 4টা পরিবর্তন সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পেতে পারি এবং এই ধারণাটা যদি আমাদের মধ্যে মানে মনে রাখতে পারি, আমাদের স্মরণ শক্তিতে রাখতে পারি, তাহলে আমরা ন্যারেশনে সাকসেস করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন দেখি সেইডের পরিবর্তন, ইনভার্টেড কমা উঠে যে একটা পরিবর্তন ইনভার্টেড কমা উঠাতে হবে। 3 নম্বরে আমরা পরিবর্তন পেয়েছি রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন। 4 নম্বরে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পরিবর্তনটাই সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থী, আমাকে খেয়াল রাখতে হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তনটা সবচেয়ে বেশি। তো এখন আমরা তোমাদেরকে 1 এবং 2 নম্বরে যেটা, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং ইনভার্টেড কমার পরিবর্তন 1 এবং 2 নম্বরের পরিবর্তনটা এখন আমি দেখার চেষ্টা করব একটা তালিকার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তালিকাটা দেখতে পাচ্ছো, এখানে লেখা আছে তালিকাটা বিভিন্ন সেন্টেন্সে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে 5 প্রকারের সেন্টেন্সের প্রয়োগ থাকবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আমরা একটু ভালো করে বুঝতে চেষ্টা করি। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে, এখানে রিপোর্টিং ভার্বটা হলো সেইড, সেইডের পরিবর্তন হয়ে আমরা সেইডেরই ব্যবহার করতে পারি, আবার কখনো কখনো টোল্ড ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটু নোট আকারে দিয়েছি, রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে, এখানে একটা অবজেক্ট আছে, রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকলে টোল্ড ব্যবহার করব। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের পরে একটা অবজেক্ট আছে, মি দেওয়া আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এবং এখানে সেইডের পরে অবজেক্ট আছে। তাহলে আমরা এই সেইডের পরিবর্তে কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। আবার আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করলাম এবং এই কমাটা উঠিয়ে দিয়ে আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। তাহলে এটাই হলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের হিসাব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোথায়? রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি ব্যবহার করব আস্কড, এবং ইনভার্টেড কমা উঠে যে, অর্থাৎ এই কমাটা উঠিয়ে দিয়ে এখানে আমি ব্যবহার করব ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, ইফ কখন ব্যবহার করব? এই বাক্যের শুরুতে যদি কোনো সাহায্যকারী ক্রিয়া থাকতো এবং শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে আমরা এই কমা উঠিয়ে দিয়ে ইফ ব্যবহার করতাম।
আর সাহায্যকারী ক্রিয়া ব্যতি রেখে যদি কোনো ডব্লিউএস ওয়ার্ড বলতে কি when where how why what এগুলো যদি থাকে তাহলে আমরা কমা উঠিয়ে দিয়ে ওই ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করব। ঠিক একইভাবে যদি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এই শব্দগুলোর ব্যবহার করতে পারি অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড, প্রপোজড প্রভৃতি ব্যবহার করতে পারি। কমা উঠিয়ে ট্রু অথবা নট ট্রু। আবার রিপোর্টেড স্পিচ যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে ওয়েস্ট অথবা পেইড ব্যবহার করব সেইড এর পরিবর্তে, এবং ইনভার্টেড কমা উঠিয়ে বসবে দ্যাট। রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা সেইড এর পরিবর্তে ব্যবহার করতে পারি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আবার অনেকভাবে করা যায়। যদি আমরা শুধুমাত্র ওয়ান্ডার দিয়ে লিখি সেটাও হয়ে যেতে পারে। তবে কথা হলো যে আমার পরিস্থিতি কেমন বোঝাচ্ছে সেটা নির্ভর করে স্বচ্ছতা আনানোর জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। কোনো আনন্দদায়ক ঘটনার জন্য আমরা জয় ব্যবহার করতে পারি, দুঃখদায়ক ঘটনার জন্য সরো, এবং কোনো বিষয় নিয়ে আমরা বিস্ময় আসছে আমার মনের মধ্যে ওয়ান্ডার ব্যবহার করতে পারি। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠিয়ে দ্যাট বসবে। এটাই হলো আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ন্যারেশনের কিছু ধারণা অর্জন করলাম যে ন্যারেশন করতে গেলে প্রথমত কোনগুলো জানা দরকার সেগুলো আমরা ক্লিয়ার করেছি। আমরা দ্বিতীয় ক্লাসে অর্থাৎ ন্যারেশনের দ্বিতীয় পর্ব ক্লাসে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।